প্রিয় শিক্ষার্থী, আবার টেস্ট পেপার নিয়ে চলে এসেছি। মাধ্যমিক পরীক্ষার সামনেই তোমাদের 2 তারিখ থেকে, তোমরা সবই জানো। বাংলা বিষয় নিয়েই আমি আলোচনা করছি। বিশেষ করে বাংলার ব্যাকরণ সেকশনটা অনেকেরই অনীহা লাগে। ব্যাকরণে কিন্তু 18 নম্বর সলিড পাওয়া যায়, সেটা যাতে তোমরা পাও সেই চেষ্টাই আমি করছি। তোমরা ধীরে ধীরে দেখতে থাকো এবং নিজেকে তৈরি করো। আর একদম সাধারণ ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ভিডিওগুলো বানানো। যারা জানো তো জানো, তারাও দেখতে পারো। আর ব্যাকরণের যে মাল্টিপল চয়েস উত্তরগুলো অবশ্যই দেয়া আছে, কিন্তু তোমরা উত্তর দেখে যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারবে না বা মাল্টিপল চয়েস তোমরা করতে পারবে না। কারণ এর ভেতরে ঢুকতে হবে, এর কি করে হচ্ছে এবং কেন হচ্ছে সেটা অবশ্যই জানতে হবে। আর ব্যাখ্যা সহ আমি আলোচনা করেছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। চলো বেশি কথা না বাড়িয়ে আজকে পেজ নাম্বার 12, পতাকামারি RN হাই স্কুল বেঙ্গলি, এই পেজটা আজকে আমি তোমাদের করাচ্ছি। চলো দেখতে থাকো। 10-এর দাগে, 10-এর দাগে কী আছে দেখো। কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হলো। তাহলে এই যে কলমে এ বিভক্তি আছে, এ বিভক্তি থাকলেই যে কর্তৃকারক হয়ে যাবে বা কর্মকারক হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। কারণ এ বিভক্তিটা হচ্ছে তির্যক বিভক্তি, সব কারকের ক্ষেত্রেই কাজে লাগে। কলমে কায়স্থ চিনি, তাহলে কায়স্থ কিভাবে চিনি বা কার দ্বারা চিনি না কলমের দ্বারা। তাহলে কলমের দ্বারা কায়স্থ চিনি, তাহলে এখানে করণ কারক হবে, দ্বারা দিয়া কর্তৃক করণ কারক হবে। অনুসর্গের অপর নাম কর্মপ্রবচনীয়, এটা তোমরা অবশ্যই জানো বা জেনে নাও। কর্মপ্রবচনীয় অনুসর্গের অপর নাম, ভালো করে মনে রেখে দিও। আচ্ছা, এবার আরেকটা জিনিস দেখো, বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে। বহুব্রী সমাসে অর্থ প্রাধান্য থাকে পূর্বপদের, পরপদের, উভয় পদের, তৃতীয় পদের। বহুব্রী সমাস যেটা, যে ব্যাসবাক্যে ভাঙা যখন হবে, তুমি যদি ভেবে নাও যে এই ব্যাসবাক্য অনুযায়ী কোনো একটা সমস্ত পদ হবে, তা কিন্তু নয়। ব্যাসবাক্য যাই হোক না কেন, তা অন্য কোনো পদের অর্থকে এখানে প্রাধান্য দেয়া হয়। যেমন ধরো 10 আনন, 10 আনন যাহার, আনন মানে হচ্ছে মুখ। এবারে এই 10 আনন কি কারো সাধারণত থাকে না। তাহলে 10 আনন মানে 10টি মুখ যাহার, একমাত্র একটাই ছিল, সে মহাকাব্যের একটা বিষয় ছিল, সেটা হচ্ছে রাবণ। রামায়ণের বিষয় রাবণেরই একমাত্র 10টা আনন ছিল, সেই জন্য 10টা মাথা যার, তাকে দশানন এরকম বলে না, শুধুমাত্র একজনকেই বোঝায়, সেটা হচ্ছে রাবণ। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের বহুব্রী সমাস। এবার দেখো কাল ভয়ঙ্করের বেশে, এবার ওই আসে সুন্দর। সুন্দরটা কেমন করে এলো কাল ভয়ঙ্করের বেশে, মানে সুন্দর একটা আসছে, সেটাও আবার কাল ভয়ঙ্করের বেশে। কাল ভয়ঙ্কর মানে এইটা একটা রূপক অভেদ কল্পনা করা হয়েছে, মানে সুন্দরটা কেমন না কাল ভয়ঙ্করের মতো। তাহলে এইটা হচ্ছে অভেদ একটা কল্পনা করে এটা কিন্তু বলা হয়। যেমন মন রূপ মাঝি, মন মাঝি, অ্যাকচুয়ালি কি মনটা মাঝি হয় না। তাহলে সেখানেও একটা অভেদ কল্পনা করা হচ্ছে। তাহলে এইখানেও ওই কাল ভয়ঙ্কর, এটা হচ্ছে একটা অভেদ কল্পনা। এই অভেদ কল্পনা করা হয় কর্মধারায় সমাসে, সেটা হচ্ছে রূপক কর্মধারায় সমাসে। ঠিক আছে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটি একটি সন্দেহসূচক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, প্রার্থনাসূচক বাক্য, আবেগসূচক বাক্য। এটা অবশ্যই আবেগসূচক বাক্য, কারণ এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, অর্থাৎ আবেগসূচক একটা চিহ্ন দেয়া থাকে। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম হচ্ছে আসত্তি। আসত্তি হচ্ছে বাক্যের মধ্যে যে সমস্ত শব্দগুলো বা পদগুলো বসবে তার একটা মেলবন্ধন থাকবে, অর্থাৎ একে অপরের সাথে একটা খুব সুন্দরভাবে সুবিন্যস্তভাবে বসানো থাকবে। হ্যাঁ, যেমন ধরো আমি যদি একটা বাক্য বলি, আমি রাতে বা আমি খেয়েছি রাতে কাল, এরকম যদি বলি, তাহলে কীরকম একটা শোনাচ্ছে না, আমি খেয়েছি কাল, আমি খেয়েছি রাতে কাল শুয়েছি, এরকম ব্যাপার না। আমি কাল রাতে খেয়ে শুয়েছি, এইরকম শব্দটা যদি হয়, বাক্যটা যদি হয়, তাহলে কিন্তু খুব ভালো লাগে শুনতে। তাহলে
পদগুলো এমনভাবে সাজানো থাকবে যেন একটা বাক্য পরিষ্কারভাবে বোঝা যায় যে হ্যাঁ একটা বাক্য বলা হচ্ছে, সেটাই বলা হচ্ছে আসত্তি। শাঁখ বাজে, এটি যে বাচ্চের উদাহরণ। দেখো, শাঁখ তো একটা জড় বস্তু, তাই না? শাঁখ কি নিজে নিজে বাজতে পারে? বাজতে পারে না। তাহলে কেউ না কেউ তো বাজাচ্ছে, শাঁখ তো নিজে নিজে বেজে উঠতে পারে না। মন্দিরে যে ঘন্টা থাকে, ঘন্টা তো আর নিজে নিজে বেজে উঠতে পারে না, তাহলে কেউ না কেউ বাজাচ্ছে। তাহলে যে বাজাচ্ছে তার কিন্তু এখানে উল্লেখ নেই এই বাক্যটার মধ্যে। তাহলে শাঁখ বাজে, ঘন্টা বাজছে, তাহলে এখানে বাজার কাজটা যে করবে তার উল্লেখ যেহেতু নেই, তাহলে এখানে শাঁখটা বা ঘন্টাটা কর্ম কি বাজছে না শাঁখ বাজছে। কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? কর্ম পাওয়া যায়। তাহলে এইটা হচ্ছে কর্মকারক হওয়ার কথা ছিল, কিন্তু শাঁখ বাজে, তাহলে শাঁখ নিজে নিজে এখানে তো আর কেউ বাজানোর লোক নেই, বা এখানে এই বাক্যর মধ্যে কারো উল্লেখ নেই। অতএব শাঁখ এখানে কর্তা হিসাবে কাজ করছে, শাঁখ নিজে এখানে কর্তা হিসাবে কাজ করছে, সেই জন্য এটা কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলা হয়। এটাকে বলা হয় কর্ম কর্তৃবাচ্য। ক্লিয়ার হয়েছে? 2-4-1 বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য। বিভক্তি, দেখো, বিভক্তি হচ্ছে পদের সঙ্গেই জুড়ে থাকে, পদের পরে যুক্ত হয়ে, শব্দের পরে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। আর বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, এটা শুধুমাত্র একটা শব্দাংশ। এইটা হচ্ছে একটা শব্দাংশ, বর্ণ বা বর্ণ সমষ্টি বিভক্তি। কিন্তু অনুসর্গের নিজস্ব একটা অর্থ আছে এবং বাক্যের মধ্যে আলাদা করে বসতে পারে, কিন্তু বিভক্তি আলাদা করে বসে না, শব্দের সঙ্গেই একে বসতে হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রযোজক কর্তা কাকে বলে? উদাহরণ দাও। প্রযোজক কর্তা, দেখো, আমি যদি একটা খুব কমন একটা বাক্য বলি, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তাহলে দেখার কাজটা কে করছেন? শিশু নাকি মা? দেখো, দুজনেই করছে। মা তো এর আগে চাঁদ দেখেছে, মা এর আগে চাঁদ দেখেছে, কিন্তু তার যে শিশুটা কোলে আছে সে তো দেখেনি। তাহলে সেই দেখানোর কাজটা কে করছে? মা করছে। সেই যে চাঁদকে দেখানোর কাজটা মা কিন্তু করাচ্ছে। কাকে দিয়ে? না, শিশুকে দিয়ে। শিশুকে দিয়ে ওই দেখানোর কাজটা করিয়ে নিচ্ছেন। তাহলে কোনো বাক্যে যদি কর্তা অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেয়, তো সেই বাক্যের সেই কর্তাকে, যে কাজটা করিয়ে নিচ্ছে, সেই বাক্যের সেই কর্তাকে, অর্থাৎ যে কাজটা করিয়ে নিচ্ছে সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। আর যিনি দেখছেন, হয়তো শিশু হাত দিয়ে দেখাচ্ছেন, ওই দেখো বাবার চাঁদ, যখন হাত দিয়ে মা দেখাচ্ছেন তখন হয়তো শিশু তাকিয়ে দেখছেন চাঁদ, তাহলে শিশু তখন নিজে দেখছে, তাহলে তিনি হবে, শিশু হবেন তাহলে প্রযোজ্য কর্তা। বোঝা গেল? শিশু প্রযোজ্য কর্তা, আর শিশুকে দিয়ে যিনি কাজটা করিয়ে নিচ্ছেন দেখানোর, তিনি হচ্ছেন প্রযোজক কর্তা। যেমন ধরো, লোকটি বাঁদর নাচাচ্ছেন। লোকটি বাঁদর নাচাচ্ছেন, লোকটি কি নিজে নাচছে? নিজে নাচছে না। তাহলে নাচানোর কাজটা কাকে দিয়ে করাচ্ছেন? না, বাঁদরকে দিয়ে করাচ্ছেন। তাহলে বাঁদর এখানেতে নিজে কাজ করছে, তাহলে বাঁদর হচ্ছে প্রযোজ্য কর্তা। আর লোকটি ওই নাচানোর কাজটা বাঁদরকে দিয়ে করিয়ে নিচ্ছে, অর্থাৎ লোকটি হচ্ছে প্রযোজক কর্তা। ক্লিয়ার হয়েছে? পঞ্চকন্যা পাইলা চেতন। এখানে একটা কবিতার লাইন তুলে দিচ্ছি, নিম্নরেখ পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো। পঞ্চকন্যা পাইলা চেতন, মানে পঞ্চকন্যা চেতন, মানে জ্ঞান হারিয়ে গিয়েছিল কোনো কারণে, হয়তো সে জ্ঞান ফিরে পেল। তাহলে কে ফিরে পেল? না, পঞ্চকন্যা। তাহলে পঞ্চকন্যা এখানে কর্তা, তাহলে এইটা হবে কর্তৃকারক। কর্তৃকারক কি শূন্য বিভক্তি। ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করো। মন্বন্তর, এখানে দেখো একটু বিষয়টা তোমাদেরকে লিখে দেখালে বেশ ভালো হয়। মন্বন্তর সমাস, ব্যাসবাক্য সহ সমাসের নাম কি? দেখো, মন্বন্তর হচ্ছে, এর ব্যাসবাক্যটা হবে অন্য মনু। অন্য মনু, এটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস কেন? না, নিত্য সমাসের একটা বৈশিষ্ট্য হলো এর যে ব্যাসবাক্য, এই ব্যাসবাক্যটা সবসময় সমাসবদ্ধ পদ হিসাবে থাকে, সেই জন্য এটা নিত্য সমাস। আর এরকে ভাঙলে পারে যেটা অর্থটা পাওয়া যায় অন্য মনু। সমসমান পদগুলো সবসময়
সমাসবদ্ধ থাকে, সমস্যমান পদ। এই যে মন্বন্তর, এটা হচ্ছে সমস্যমান পদ, এই দুটো। অন্যমনু অর্থ হলো মন্বন্তর। তাহলে এগুলো হচ্ছে সমস্যমান পদ হচ্ছে, এইগুলো সবসময় মানে কী হয়ে থাকবে না, সমাসবদ্ধ হয়ে থাকবে। এটা সমাসবদ্ধই পদ, আবার এইটাই হচ্ছে সমস্যমান পদ। তাহলে এবারে এবং ব্যাস বাক্য নির্ণয় করার জন্য, এখানে যদি ব্যাস বাক্য নির্ণয় করতে হয় তাহলে কিন্তু এই যে অন্য, অন্য বলে একটা পদ, সেই পদটার ব্যবহার করতে হবে বা প্রয়োজন পড়বে, তাকে নিত্য সমাস বলে। যেমন দেখো, এর এখানে উদাহরণ দিলে দেশান্তর, তাহলে অন্য দেশ, দেশান্তর মানে কি, অন্য দেশ। এই অন্য দেশটা হচ্ছে ব্যাস বাক্য, ঠিক আছে। এবারে গ্রামান্তর, গ্রামান্তরটা কি না, অন্য গ্রাম। এই অন্য পদের প্রয়োজন হবে নিত্য সমাসের ক্ষেত্রে। বুঝা গেল? ও, এখানে একটা রয়ে গেছে, দ্বিগু সমাস ও এবং সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটি উদাহরণ। দ্বিগু সমাস, দেখো দ্বিগু সমাসে কি ঘটে না, একটা সংখ্যাবাচক শব্দ থাকে প্রথমে, আর পরপদে থাকে বিশেষ্য পদ। যেমন ত্রিভুবন, ত্রিভুবন, তাহলে তিন ভুবনের সমষ্টি বা তিন ভুবনের সমাহার, সেটাকেই বলা হচ্ছে ত্রিভুবন, তাই তো? এর অর্থটাই তাই দাঁড়াচ্ছে, ত্রিভুবন মানেই হচ্ছে তিনটে ভুবনের সমষ্টি। এটা হচ্ছে দ্বিগু সমাস, যেখানে একটা সংখ্যাবাচক শব্দ থাকবে এবং সমষ্টি কথাটা থাকবে বা সমাহার কথাটা থাকবে। আবার এই সংখ্যাবাচক বহুব্রীর ক্ষেত্রে কি হয়, এখানেও একটা সংখ্যা থাকে। যেমন দেখো, 10 আনন, 10 আনন যাহার, তাহলে এখানেও একটা সংখ্যাবাচক শব্দ হলো, সেটা হচ্ছে 10। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হলো এইটা বহুব্রী সমাস হয়ে গেল। কেন এটা হচ্ছে দ্বিগু সমাস হবে না? কারণ বহুব্রী সমাসের মূল বৈশিষ্ট্য হলো যে ব্যাস বাক্যের মধ্যে বা পূর্বপদ বা পরপদের কোনো অর্থকেই না বুঝিয়ে তৃতীয় কোনো একটা অর্থকে বোঝাবে বা অন্য কোনো একটা অর্থকে প্রাধান্য দেয়া হয়। সেই জন্য এইটা ওই দ্বিগু সমাসের থেকে আলাদা। দ্বিগু সমাসে কি হয় না, সংখ্যাবাচক শব্দ থাকলে পারে সেই রিলেটেডই কোনো একটা অর্থকে প্রকাশ করবে। বৃথা আশা মরিতে মরিতেও মরে না বাক্যটি যৌগিক বাক্যে পরিবর্তন করে, খুব কমন এবং পুরনো একটা, বহু পুরানো একটা বাক্য। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, আমাদের কালেও এসেছিল এরকম একটা প্রশ্ন। তো যাই হোক, যৌগিক বাক্যে এবং, কিন্তু, বরং এইসব দিয়েও যুক্ত করা হয়। তাহলে এখানে বৃথা আশা, বৃথা আশা কিন্তু মরিতে মরিতেও মরে না, যদি এইটা কথাটা বলি তাহলে কিন্তু বাক্যটা ঠিক আছে। বৃথা আশা কিন্তু মরিতে মরিতেও মরে না। আর জটিল বাক্যে করলে যদিও বৃথা আশা তবু এটা মরিতে মরিতে মরে না, এটা হচ্ছে জটিল বাক্য হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান, এই বাক্যটি বিধেয় অংশ সম্প্রসারিত করতে হবে। উদ্দেশ্য সম্প্রসারক জানো, বিধেয় সম্প্রসারক মানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কর্তা, এইটাই হচ্ছে উদ্দেশ্য। বিধেয় কোনটা না, নোবেল পুরস্কার পান। তাহলে যদি বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পান, তাহলে আমি বিধেয় অংশটাকে বাড়লাম, গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পান। কে পান না, রবীন্দ্রনাথ ঠাকুর, উদ্দেশ্য। তাহলে বিধেয় অংশটা বেড়ে গেল যে গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার পান। বুঝতে পেরেছ? অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে? অনুজ্ঞাসূচক বাক্য হচ্ছে, দেখো, যেখানে আবেগ থাকবে, যেখানে অনুরোধ থাকবে, যেখানে উপদেশ থাকবে, যেখানে তোমার অনুরোধ থাকবে, এই সব যে জিনিসগুলো যেখানে থাকবে, আদেশ, উপদেশ, প্রার্থনা, এই সব জিনিসগুলো থাকবে, সেইগুলোকেই বলা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। ব্যাকরণবিদ যারা আছেন তারা বলেছেন যে কর্মকর্তৃবাচ্যের যে কর্তা, কর্মকর্তৃবাচ্যটাকে পরিবর্তন করা যায় না। যেমন এই যে শাঁখ বাজে, এটাকে কিভাবে পরিবর্তন করবে? এটা তো কর্মকর্তৃবাচ্য। ক্লিয়ার হয়েছে? তাহলে কর্মকর্তৃবাচ্য তোমরা এটাই লিখবে যে কর্মকর্তৃবাচ্যকে পরিবর্তন করা যায় না বা রূপান্তর করা সম্ভব নয়। ঠিক আছে? এবার দেখো, নিমাইবাবু চুপ করিয়া রইলেন, বাক্যটি কর্মবাচ্যে পরিবর্তন করো। আচ্ছা, এবারে দেখো, খুব সহজ একটা প্রশ্ন আছে, নিমাইবাবু চুপ করিয়া রইলেন, বাক্যটি কর্মবাচ্যে পরিবর্তন করো। কর্মবাচ্য তো পরিবর্তন তোমরা জানো খুব সহজেই, বাচ্য নিয়ে অনেকগুলো কথা বলেছি।
তো তোমাদের জন্য এটা ছেড়ে দিই? যদি না পারো অবশ্যই কমেন্টে জানিও, আমি করে দেবো। কিন্তু তোমাদের মধ্যে আমি চাইছি যে এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা কমেন্টে লিখে পাঠাও। ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আশা করি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখলে তোমারও জ্ঞান বাড়বে, তারও বাড়বে। আর এইভাবে একে অপরের সাথে থেকো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ। ভালো থেকো সবাই।